আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজা উপত্যকাটিতে প্রায় 22 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন 1,45,870 ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে রুশ জনগণের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, অন্যদিকে ইউক্রেন সংঘাত নিষ্পত্তির জন্য রাশিয়াকে মাত্র 10 থেকে 12 দিনের সময় বেঁধে দিয়েছেন। গাজার শিশুদের যুদ্ধের মাঝে জন্ম, যুদ্ধের মাঝে অনাহারে মৃত্যু। গাজার স্থানীয় প্রশাসনের দাবি, এই অনাহার কেবল দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত। সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক। এর নাম গাজা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এ এটি উন্মোচন করা হয়। গাজায় হামলার নিন্দা জানালেও ইসরায়েলের সঙ্গে কেন বাণিজ্য চালিয়ে যাচ্ছে এসব দেশ? দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক বছর ধরেই ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছে বাংলাদেশ, কিন্তু চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এমন আবহে পদ্মার রূপালী ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 60,000 ছাড়ালো। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। উপত্যকাটিতে প্রায় 22 মাস ধরে চলা সংঘাতের সময় হত্যা করা হয়েছে ফিলিস্তিনিদের। নৃশংস হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে ইসরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের, তাদের বেশিরভাগই শিশু। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলা শুরুর পর 662 দিনে 60,034 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সে হিসাবে প্রতিদিন নিহত হয়েছেন 90 জনেরও বেশি। হামলা শুরুর পর থেকে আহত হয়েছেন 1,45,870 ফিলিস্তিনি। আজও গাজা জুড়ে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন সকাল থেকে শুরু করে বিকেল 6:30টায় প্রতিবেদন লেখা পর্যন্ত 62 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন 19 জন। আর আগের 24 ঘন্টায় আহত হয়েছেন মোট 637 জন ফিলিস্তিনি। গাজার মোট জনসংখ্যা 21 লাখ। গাজায় নিজেদের অভিযানের লক্ষ্যে হামাসকে নির্মূল করা বলে দাবি ইসরায়েলের। তবে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত প্রায় সবাই নারী, শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি। এরই পরিপ্রেক্ষিতে উপত্যকাটিতে ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। সোমবার ইসরায়েল ভিত্তিক দুটি মানবাধিকার সংস্থাও একই কথা বলেছেন। WFP'র পূর্ব মধ্য আফ্রিকা আঞ্চলিক ব্যুরোর জ্যেষ্ঠ আঞ্চলিক প্রকল্প উপদেষ্টা রশমি স্মিথ বলেন, আমরা যে পরিমাণ ত্রাণের জন্য অনুমতি চেয়েছিলাম তা পাইনি। এমন পরিস্থিতিতে গাজায় প্রতিদিনই অনাহারের মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত মার্চ মাসে ইসরায়েলের গাজা অবরোধ শুরুর পর থেকে অনাহারে অন্তত 147 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 88 জনই শিশু। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে বিগত কয়েক সপ্তাহে। আমি রুশ জনগণকে ভালোবাসি। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে রুশ জনগণের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, অন্যদিকে ইউক্রেন সংঘাত নিষ্পত্তির জন্য রাশিয়াকে মাত্র 10 থেকে 12 দিনের সময় বেঁধে দিয়ে আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে স্কটল্যান্ডের টার্নবেরিতে এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প বলেন, আমি সবসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। রাশিয়া একটি ধনী দেশ যাদের সম্ভাবনা বিশাল। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, আমি রাশিয়াকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলতে চাই না, আমি রুশ জনগণকে ভালোবাসি। ইউক্রেন সংঘাতের শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া এখনো ইউক্রেনের শহরগুলিতে হামলা চালাচ্ছে। ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে তার সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ কথাবার্তা ও ফলপ্রসূ হয়নি। সংঘাত বন্ধে আগের সময়সীমা সেপ্টেম্বরের শুরুতে শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প এখন তা কমিয়ে এনেছেন মাত্র 10 থেকে 12 দিনে। তিনি জানান, এই সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গাজার শিশুদের যুদ্ধের মাঝেই জন্ম, যুদ্ধের মাঝেই অনাহারে মৃত্যু। গাজার দক্ষিণে খান ইউনিসের নাসের মেডিকেল হাসপাতালে জুলাইয়ের 25 তারিখ মাত্র 9 মাস বয়সী ইয়ারার নিঃশব্দ প্রস্থান ঘটে। না কোনো বোমা, না গুলিতে ইয়ারা মারা যায় ক্ষুধায়। তার মা ফিসফিস করে বলেন, ও যুদ্ধের মাঝে জন্মেছিল, যুদ্ধেই মারা গেল, কিন্তু ওর মৃত্যু হলো ক্ষুধায়। ইয়ারা ছিল 4 ভাই বোনের মধ্যে সবার ছোট। তার মা নিজের নাম প্রকাশ করতে চাননি। সন্তান জন্ম দেওয়ার সময় থেকে অপুষ্টিতে ভুগছিলেন। যুদ্ধের ভয়াবহতায় ভিটে মাটি হারিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়ে
জানিয়েছিলেন তারা এমন পরিস্থিতিতে বুকের দুধ শুকিয়ে গেছে, কেনার মতো দুধ নেই, যেটুকু খাবার মেলে সেটুকু যায় বড় ছেলে মেয়ের মুখে। ইয়ারার মা বলেন, ওকে খাওয়াতে পারিনি কারণ আমি নিজেই খেতে পারিনি। গাজার স্থানীয় প্রশাসনের দাবি, এই অনাহার কেবল দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত। তারা বলছে গোটা গাজার জনগোষ্ঠী এখন অপুষ্টিতে ভুগছে, যার মধ্যে 11 লাখ শিশু রয়েছে। আন্তর্জাতিক প্রতিশ্রুত থাকা সত্ত্বেও প্রতিদিন গড়পড়তা মাত্র 70 থেকে 80টি সাহায্যবাহী ট্রাক ঢুকছে গাজায়, যার চাহিদার তুলনায় অনেক কম। তার উপর এই সাহায্য হামলার শিকার হচ্ছে, লুট হচ্ছে, অথবা ইসরায়েলি নজরদারির কারণে পৌঁছাতেই পারছেন না। দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালের 5 মাস বয়সী নুরহান আয়াত আরো কাঁদতেও পারে না। তার কণ্ঠস্বর ক্ষীণ নিঃশ্বাসে রূপ নিয়েছে। তার মা মোনা আবু মারুফ বলেন, আমার দুধ শুকিয়ে গেছে, ও বেঁচে আছে শুধু স্যালাইনের ওপর, আমি কিছুই দিতে পারি না। ডক্টর বাসাম জাকুত জানান, শিশুরা এমন হারে মারা যাচ্ছে যা আমরা কখনো কল্পনাও করিনি। আমাদের কাছে না আছে দুধ, না আছে খাবার, না আছে ঔষধ। সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক। সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক, এর নাম গাজাব। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDF 2025-এ উন্মোচিত এটি করা হয়। 2000 পাউন্ড বা প্রায় 970 কেজি ওজনের বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। এক সরকারি কর্মকর্তা জানান, বোমাটি প্রতি মিটারে 10.16টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত 3 মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি, এটি F-16 যুদ্ধ বিমান থেকে ফেলা যায়। তিনি আরো জানান, এর অ্যান্টি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। এর গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নেপটু ঘোস্ট আধুনিকতম বাংকার বিধ্বংসী বোমা। এদিন কর্মকর্তারা আরো একটি বোমা সম্পর্কে তথ্য দিয়েছেন, যার নাম নেপটু ঘোস্ট। এর ওজন 970 কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাংকার বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই বোমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্থাপনাগুলোর সুরক্ষিত কংক্রিট কাঠামো ভেদ করতে সক্ষম। কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল C-35 গ্রেড কংক্রিটে 2.4 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে। গাজায় হামলার নিন্দা জানালেও ইসরায়েলের সঙ্গে কেন বাণিজ্য চালিয়ে যাচ্ছে এসব দেশ? কখনো বিমান হামলা করে, কখনো অভুক্ত রেখে, কখনো তিলে তিলে, আবার কখনো দ্রুত সব রকম ভাবে অব্যাহতভাবে ফিলিস্তিনিদের হত্যা করে চলছে ইসরায়েল। এর মধ্যে 28টি দেশের পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলি যুদ্ধের অবসানের দাবিতে একটি বিবৃতি স্বাক্ষর করেছেন। জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানানোর কয়েক মাস পর এখন এই সব দেশ কেবল বিবৃতি দিচ্ছে, কিন্তু সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছেন সেসব দেশের কয়েকটি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত সপ্তাহে ফ্রান্সও ঘোষণা দিয়েছে আগামী সেপ্টেম্বরে দেশটি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তবে সমালোচকেরা বলেছেন, এসব দেশ মুখে যত ইসরায়েলের সমালোচনা করুক না কেন, তারা এখনো ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে লাভবান হচ্ছে। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের নির্বিচার ও নৃশংস হামলায় অন্তত 59,821 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,44,477 জনে। জেনে নেওয়া যাক কোন দেশগুলো ইসরায়েলকে একদিকে তাদের সামরিক আগ্রাসনের জন্য দোষারোপ করছে, অন্যদিকে তাদের সঙ্গে কোটি কোটি ডলারের ব্যবসা চালিয়ে যাচ্ছে। দুর্গাপূজার আগে ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের চিঠি। দুর্গাপূজার উপলক্ষে গত কয়েক বছর ধরে ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছে বাংলাদেশ, কিন্তু চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এমন আবহে পদ্মার রূপালী ইলিশের চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। গত বছর দুর্গাপূজার মৌসুমে ইলিশ গিয়েছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে গত বছর আপনাকে হস্তক্ষেপের ফলে